মৌ খিলখিল করে হাসলো। ঠোঁটের চারদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হুঁ। হায় আল্লাহ, এই মেয়ে দেখে সামনে চকলেট আইসক্রিমের জন্যও ভালোবাসি বলে। এই পচা বর আমি একদমই চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসিনি বলিনি। আমার ক্রাশ বর এতগুলো চকলেট আইসক্রিম চিপস এনে দিয়েছে বলে তাকে বলেছি। আমি আপনার মতো লুচু নয় যে বিয়ের আগেই ফষ্টি নষ্টি করে। উজানের মুখটা এক নিমিষেই বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সব সময় এক অক্ষর বেশি না বলে যেন এর পেটের ভাত হজম হয় না। উজান নিজেও এবার একটু মুখ বাঁকিয়ে মৌয়ের কথায় পিঠে উল্টো সুরে ধরে খোঁচা দিয়ে বলে উঠল, ফষ্টি নষ্টি করেছি তো ভালোই করেছি। তোমার মতো তো আর হাজার খানেক ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়ায় নেয়। মৌ আইসক্রিমটা মুখে কাছে নিয়েই আচমকা থেমে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলেছি, আপনি নিজে একটা ছেলে হয়ে আবার আরেক ছেলের প্রেমে পড়তে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপ্সরার বউ থাকতেও নজরটা এত খারাপ কেন আপনার শুনি? নাকি আপনি আসলে একজন মৌয়ের মুখে ওই মারাত্মক বাকি কথা শেষ হওয়ার আগেই উজানের রীতিমতো বিষম খেয়ে উঁচিয়ে উঠল, জাস্ট শ্যাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি আমি এই এত চকলেট আইসক্রিম আর চিপস পাহাড় পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে বসে আমারই মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মৌ এক ভেঙচি কেটে বলল, হুঁ, সত্যি কথা শুনলে তো সবার গায়ে একটু জ্বালা ধরেই, এটাই স্বাভাবিক। আর শোনেন মিস্টার খটাস, আপনি মোটেও এত কিছু আমায় এনে দেননি। আপনিও তো আমার সবার সামনে নিজের বউ বলে স্বীকারও করতে চান না। এগুলো সব আমার ওই ড্যাশিন আর ক্রাশ বর উজান চৌধুরী এনে দিয়েছে আমায়। আর আমি শুধু আমার বরের কথাই শুনবো। আপনার মতো খটাস লোকের এখানে কোনো দরকার নেই। ওজান নিজের নাক কুঁচকে চরম বিরক্তিতে নিয়ে তাকালো। ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্র ময়ের ফর্সা মুখের রং মুহূর্তেই মধ্যে পাল্টে লাল হয়ে গেল। সে হাতে আইসক্রিমের চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুজলো, গলার স্বর সপ্তমে চড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিদ্বন্দ্বিতা করে উঠল, আপনি ফাজিল। আপনার 14 গোষ্ঠী ফাজিল। খাচ্চর লোক বউকে ভালোবাসে না, শুধু কথায় কথায় বলে বকে। উজান চরম বিস্ময়কর দৃষ্টিতে কিছু সময় এক কুঁচকে মেয়ের রমচণ্ডীর রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভাঙিয়ে উত্তর দিল, বউ? লাইন? সিরিয়াসলি? তুমি বউ নয়, বউ নামের অ্যাটম বোমা। হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বোমাই মনে হবে। ঘরে এত সুন্দর বউ থাকতে বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কি না? উজান দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই ইডিয়েট, তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাইরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন না, সাথে নারীদের সাথে ঘষাঘষিও করতে পারেন? তাই এখন বইয়ের তিতা লাগছে? উজান নিজের কপাল কুঁচকে তাকালো। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করলো, হোয়াট নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিকাকে যদি নাঙ্গো বলতে পারে, তাহলে সেই হিসেবে আপনার ওই শিরিন পেতনি একটা আস্ত নাঙ্গি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা সরল না। সে শুধু একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেললো। উজানের ওই অসহায়ত্ব অবস্থা দেখে ময়ের সঙ্গে সঙ্গে আবারও একটা মুখ ভাঙলো। উজানের নিজের ভেতরে সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং চলে যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তে সে তাড়াহুড়ি হয়ে ময়ের দিকে ঝুঁকে পড়লো। এই পিচ্ছি, ওয়েট ওয়েট। মৌ উজানের ওই আচমকা গলায় আওড়ালো আর ঝড়ের গতিতে এগিয়ে আসার ভয়ে কেঁপে উঠলো। তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত হাতে কবজিতে নিজের ধারালো দাঁত পিষে কষে এক কামড় বসিয়ে দিল। উজান আওয়াজ করে নিজের হাড়টা টেনে নিল। মৌ সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলল, খটাস লোক একটা, এভাবে হুটহাট চিল্লাচিল্লি করে আমায় ভয় পাইয়ে একদম মেরে ফেলতে চান? উজান নিজের হাতে কামড়ে ডাক্তার দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলল, ফাজিল কেমন করে কামড় দিল? ইস, কি ব্যথা! আর তুমি আবার ভয়ও পাও না নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একটা সবার ভয়ের একমাত্র কারণ। কথাটা শেষ হয়ে মৌয়ে নিজের বড় বড় চোখ দুটো আরো ক্ষীণ ও উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে রাগে মৌয়ের পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করলো। বউয়ের ওই রাগের চাহনি দেখে উজান এবার নিজের গলা খেকারি দিয়ে অত্যন্ত মিনমিনে স্বরে বিড়বিড় করে আওড়ালো, এমন করে তাকাও কেন? ভয় লাগে তো? মৌ এবারও কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে নিল, মাথাটা খানিকটা নিচু করে ফিস ফিস করে, অগ্নিকন্যা প্লিজ এমন করে তাকিও না, সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িয়ে ধরা মেয়েটি শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল, কেন জানবো না? আপনার ওই ফোন থেকে জেনেছি
উজান এবার আকাশ থেকে পড়ার মতো চমকে উঠলো। হোয়াট, তুমি আমার ফোন ঘেটেছো? তুমি কখন আমার ফোন ঘাটলে? মৌ এবার বিছানা উপর একদম টান টান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানোর কারণে আজ সে উচ্চতা ঠিক উজানের সমক্ষণ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড়জোর উজানের চওড়া বুক অব্দি পৌঁছাতে পারে। মৌ নিজের ঠোঁটের কোণে এক রহস্যময় ও বিজয়ী হাসি ঝুলিয়ে রাখলো। তারপর ওই ফোনতে বাসরাতের ঠিক পরের দিনের পুরো গেটে টসনস করে ফেলেছিল আমি। আপনার কপালটা বড্ড ভালো যে ওই পেতনি শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেই দিন আপনাকে কোরবানি দিয়ে দিতাম। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আমি এখন আমার বর। আপনি এখন আমার বর হয়ে যদি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, তবে আপনার ওই সুন্দর চোখ দুটো আমি নিজে টেনে উপড়ে ফেলবো, আর সাথে ওই মেয়েটাকে একদম খুন করে ফেলবো। মুহূর্তের মধ্যে উজান এক হোঁচকা টানে মৌকে বিছানা থেকে নিজের শক্ত আর চওড়া বুকের ওপর টেনে নিল। আচমকা এই কাণ্ড মৌ বড্ড ভয় পেয়েও নিজের চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে ফেলল। হুট করে যখন সে অনুভব করলো কারো অত্যন্ত তপ্ত আর ভারী দীর্ঘশ্বাস তার মুখের উপর আছড়ে পড়েছে, তখন সে নিজের চোখ দুটো পিটপিট করে মেলালো। চোখ খুলে দেখলো উজান তার মুখে এতটাই কাছে ঝুঁকে আছে যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। উজানের এই আকাঙ্ক্ষিত ঘনিষ্ঠতা দেখে মৌয়ের বুকের ভেতর হৃৎস্পন্দনটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজানের মৌয়ের চোখের দিকে গভীর দৃষ্টিতে রেখে হুট করে এক চিলেতে বাঁকা হেসে বলে উঠল, তা কয়জনকে মারলেন মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করে চায়। মৌ এবার এক মুহূর্তেও দেরি করলো না। সে উজানের কলারটা নিজের ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত দৃঢ় ও জেদি গলায় উত্তর দিল, যে কয়েকজন আপনাকে চান না কেন, আমি তাদের সবাইকে খুন করব। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারে একটা সামান্য সুতো কখনো কারোর সাথে শেয়ার করে না। সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। আপনি শুধু আমার, আর শুধুই আমারই থাকবেন। বুঝতে পেরেছেন? পুচকে বইয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকারবোধের স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসলো। তার বুকের ভেতরে এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। সে আলতো করে মৌকে নিজের বুকে ছেড়ে দিল এবং কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করলো। উজান রুম থেকে বেরিয়ে যেতেই মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনে খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার এই খটাস বর্তা ইদানিং আর আগের মতোই তার উপর খুব একটা বিরক্ত হয় না, বরং তার এই পাগলামিগুলোই এখন বেশ উপভোগ করে। বিকেলের স্নিগ্ধওয়াল হালকা মিষ্টি বাতাসের মাঝে একা একা হেঁটে চলেছে মেহের। সামনেই তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটস আর বই পড়তে পড়তে কখন যে বিকেল গড়িয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। অবশ্য এখন অনেকটাই দিন অনেক বড়, সন্ধ্যা হতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্ত ভরা পায়ে ধীরে ধীরে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এই প্রচণ্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। মেহের যখন নিজের মনে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই হুট করে পাশে কারো একটা দীর্ঘ ছায়া আর চেনা উপস্থিত টের পেল। সে চমকে পাশে ফিরে তাকাতেই দেখলো তার ঠিক গায়ে ঘেঁষে হেঁটে চলেছে ইফাত চৌধুরী। ইফাতকে এই অসময়ে হুট করে নিজের ঠিক পাশে দেখতে পেয়ে মেহেকের চোখ দুটো বিস্ময় ও বড় বড় হয়ে গেল। ইফাত মেহেরের ওই থমথম খেয়ে যাওয়া মুখটা দেখে ঠোঁটের কোণে এক মুচকি হাসি ঝুলালো। তারপর মেহের কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে টেনে নিল। তারপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহের চরম অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকিয়ে তোতলামি কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? আর আমার ব্যাগ এভাবে আপনাকে নিয়ে যেতে হবে না, আমি নিজে ব্যাগ ক্যারি করতে পারবো। দিন ওটা। ইফাত মেহেরের কথা শুনে সাথে সাথে মাঝ রাস্তায় থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যে মিস মেহের, আমি তোমার চেয়েও বয়সে বড় নাকি তুমি আমার চেয়ে বড়? মেহের মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আপনি বড়। গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। কেন কোনো তর্ক করবে না, চুপচাপ হেঁটো। ইফাত আবার হাঁটতে শুরু করে আলতো হেসে বলল, আর একটা গুড নিউজ শোনো, আমি কিন্তু এখন থেকে নিয়মিত বাবার সাথে অফিসে যাব। আজকেও গিয়েছিলাম, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মেহের নিজের শুকনো ঢোক গিলে অত্যন্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল, সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মেহেকে স্নান মুখের দিকে তাকালো।
তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলবেন? আর প্লিজ আমার ব্যাগটা এবার আমায় দিয়ে দিন। ভাইয়া আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে যেন বেশি কথা না বলি। এক মুহূর্তেও ব্যাগটা নিজের কাছে রাখলো না ইফাত। সে সজোরে মেহেরের হাত তার ব্যাগটা ধরিয়ে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তর শুনে ইফাতের মনটা একটুও খুশি না হয়ে বরং তার পুরো মুখটাই কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজেদের বাড়িতে চলে আসার পর থেকে কেন যেন আবারও কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ এই কয়েকটা দিন যখন সে তাদের বাড়িতে ছিল তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো, কিন্তু এখন তার আচরণ একদম ভিন্ন, পুরোপুরি অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলেও 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেহের একটাও ফোন রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে? ইফাত কিছুতেই তার সমীকরণ মেলাতে পারছে না। ইফাত একটু এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলো, ফুলকন্যা। মেহের মনের ভেতর এক তীব্র ধাক্কা খেয়ে চমকে তাকালো। সে মনে মনে ভাবলো, এই লোকটার সাথে যে যত দূরত্ব বজায় রেখে চলতে চায়, লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসে। সে কিভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনে গহীনে মেহেরকে নিয়ে যে আশা ও রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে তার পূর্ণ হওয়ার এই সমাজের একদম অসম্ভব। ইফাদের মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মেহের তার ওই চোখের ভাষা বুঝে খুব ভালো করেই বুঝতে পারে ইফাতের মনে মেহের জন্য কি গভীর অনুভূতি চলেছে তা সে স্পষ্ট টের পায়। আর ঠিক সেই কারণে সেও দূরত্ব বজায় রাখে। তবুও এই মানুষটা কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মেহেরকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফাতের কণ্ঠস্বর এবার বড্ড অসহায় শোনালো। সে আবার জিজ্ঞেস করলো, ফুলকন্যা, তুমি কি আমার ওপর খুব বেশি বিরক্ত? মেহের মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে সারাক্ষণ অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার করা এই অ্যাভয়েড করা আমি একদম নিতে পারি না। তোমায় আজ সকাল থেকে আমি কতগুলো ফোন করলাম, অথচ তুমি একবারও আমার ফোনটা রিসিভ করলে না। তুমি কি একবারও ভেবে দেখেছো এতে আমার মনটা কতটা হার্ট হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা তার কষ্টের কথা শুনে মেহেরের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখে অশ্রু লুকানোর জন্য অপরাধীর মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার এক হাত আলতো করে ধরতে চাইলো। তার কণ্ঠে তখন অনুনয়, ফুলকন্যা প্লিজ কিছু তো বলো। কিন্তু এবারও মেহের একটা কথা বলো না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছড়ো চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজর গেল কিছু দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের উপর। সাব্বিরকে দেখা মাত্র মেহের যেন এক মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, বরং তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাত মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মেহেরে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুড়ে উঠল। সে কোনোভাবে এই মেয়েটাকে বোঝাতে পারছে না যে মেহেরের প্রতি তার এই তীব্র টান কেন সাময়িক মোহ নয়, এটা তার হৃদয়ের একদম গভীর থেকে সৃষ্টি হওয়া এক পবিত্র অনুভূতি। ইফাত নিজের অতীতের অনেক মেয়ের সাথেই তো মিশেছে, অনেক রিলেশনশিপও করেছে, কিন্তু মেহেরের জন্য কেন তার ভেতরটা এমন ব্যাকুল হয়ে ওঠে? কেন মেহেরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন না কথা বললেও মনটা ভীষণ অস্থির হয়ে যায়? এই তীব্র ছটফটানি তো সে আগে কখনো কারো জন্য অনুভব করেনি। কিন্তু নিজের মনে এই আকুল কথাগুলো সে কিভাবে ওই অবুঝ মেয়েটাকে বোঝাবে তা ভেবে ইফাত এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ওখানে দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে, যেভাবেই হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।